হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জিটিভির ঈদের স্পেশাল প্রোগ্রাম হিরোন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা। সো আমার সাথে আজকে একজন স্পেশাল নায়িকা রয়েছে এবং আপনাদের আমার সবার পছন্দের পরিমণি। পরিমণি। এবং আমি যখন তোমার পাসপোর্টটা একবার পেয়েছিলাম যখন কাতারের শোয়ের সময়, তখন আমি চিন্তা করলাম যে তোমার নাম কি হতে পারে। দেখলাম না পাসপোর্টে পরিমণি, মানে এই যে পরিমণি, মানে নামের এই সার্থকতাটা কে প্রথম মনে করলো যে এই মেয়েটা একদম পরীর মতো দেখতে? কি মনে হয় এটা মানে ফেসবুক নেম এনজিও সাদিয়ার মতো? না মানে হয় না যে আমাদের দেশে তো অনেক পুরনো অনেকেই বিশ্বাস করে না। হ্যাঁ, যখন এমন হয় যে তখন আমি যখন কাজ শুরু করলাম, শুরুতেই অনেকেই জিজ্ঞেস করতো, এখন ধরো ইউজ টু হয়ে গেছে সবাই, মানে সবাই জানে আর কি বিষয়টা। আপু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে নাম কি? নাম? হ্যাঁ, পরিমণি। ও আসল নাম তাহলে এটা? পাসপোর্ট। হ্যাঁ মানে নায়িকাদের নাম তো আসলে মানে কাগজপত্রে তো অন্য ডিফারেন্ট নাম হ্যাঁ, কারণ থাকে। এটা অনেক আগের থেকে যেটা হচ্ছে যে অনেকেরই নায়িকাদের নাম চেঞ্জ হয়, তারপরে নায়কদের নাম চেঞ্জ করে ফিল্মের জন্য একটা মানে হিরোইটিক কোনো কিছু থাকে, নায়িকাদের জন্য একদম মানে মানে দেখতে যেন নায়িকা এক নায়িকা একটা নাম থাকে। সো পরিমণিকে শুভেচ্ছা জানাচ্ছি আমার Thank এই you. একটা স্পেশাল প্রোগ্রামে। এবং আমার কাছে মনে হয় যে আজকে একটা ছোট্ট করে আমরা অনেক গল্প করব এবং ঈদের আনন্দটা আমার মনে হয় দর্শক যারা দেখছে তারা খুবই ইনশাআল্লাহ। মজা পাবে। প্রথমত জানতে চাই, যেহেতু ঈদ এবং কোরবানি ঈদ, মানে স্পেশালিটি কি তোমার কাছে? আহ, আমার কাছে ঈদ মানে যে আনন্দ আর খুশি, এটা শুনে শুনে বড় হয়েছি তো ওটাকে বিটিভিতে আমরা শুনেছি এটা। একদমই হ্যাঁ, আমার কাছে এবং মনে আমরা হয় এই আরো ছোটবেলায় যেটা শুনেছি সেটা হচ্ছে আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। মদিনার না, এখন মনে হয় পুরো পৃথিবীর মানুষের মনেই এই আনন্দটা থাকা উচিত হ্যাঁ। এবং আমি সেটাই চাই। সে হোক আমার আত্মীয়, হোক আমার পাড়া প্রতিবেশী অথবা ঘরের মানুষ, আমি সবার মুখে আনন্দটা দেখতে চাই, খুশিটা দেখতে চাই। ওইটা ইনশিওর করাটা আমার কাছে ঈদ। আচ্ছা, না তারপরে হয় না যে একটা কোরবানিদের একটা স্পেসিফিক একটা জিনিস থাকে যেটা আসলে মানে রোজার ঈদ না, কোনো স্পেশাল অকেশন না, শুধু কোরবানি ঈদে আমি এটাই করি, সেটা কি? না, ওই যে আমি আসলে নিজের হাতে মাংসটা সবার কাছে মানে বিতরণটা করি, ওইটুকু আমি, আমার মাংসটা ধরতে অনেক মজা লাগে। আর নিজের রান্না কোনটা পছন্দ? মানে এখন তো মানে একটা আইটেমেই মানে একটা একটা মানে গরুর মাংসই দেখা যাচ্ছে বিভিন্নভাবে প্রসেসিং করে বিভিন্নভাবে রান্না একদম করে। বাঙালির মতো করে রান্না করা, Okay. মানে আলু দিয়ে ঝোল করা গরুর মাংস, ঝাল ঝাল মজা, বিশ্বাস করো এর উপরে কোনো খাবারই নাই। আচ্ছা, আর ছোটবেলায় মানে কেন মানে রান্নার ঘরে গিয়ে যাওয়ার তো অভ্যাসটা নিশ্চয়ই ছোটবেলা থেকেই নাই, বাট হয় না যে মানে নিজের রান্না আমরা যেটা হচ্ছে যে ফ্যামিলি থেকে শিখে আসি, বা ফ্যামিলির বাবা মারা যখন রান্না মানে মা যখন তোমাকে রান্না করে মানে খাওয়াতেন। না, আমার মারা কখনো রান্না করে, আমার ছোটবেলায় আমার মা মরে গেছে। হ্যাঁ, না তো তারপর ওইটা আমার তোমার জীবনে মনে নাই? মিসিং। আমার মা বলতে গেলে আমার নানিকে আমি ওই মায়ের ভূমিকায় আসলে আমার নানি ছিল সারা জীবন। তো রোজার ঈদ কুরবানি ঈদ তো দুইটা ডিফারেন্ট জিনিস। রোজার ঈদে হচ্ছে তার স্পেশাল পায়েস, কুরবানি ঈদেও থাকতো, কিন্তু ঘটনা হচ্ছে যে গরুর মাংসের কলিজাটা একদম তরতাজা, একদম গরুর মাংসটা সব বিলানো টিলানো শেষ, তাড়াহুড়ো করে কলিজাটা আগে বসাতো। আগে কোনটা রান্না হতো, কলিজা না কলিজা। গরুর মাংস? কলিজাটা। আচ্ছা। তো কলিজাটা একদম সুন্দর করে এনে দিত, নানু ভাই এরকম করে বাতাস করতো যে তাড়াতাড়ি করে মুখে যদি গরম লাগে এরকম। ওই মেমোরিটা আমি কোনোদিন ভুলবো না। মানে যেমন আমাদের একটা সময় ছিল মানে মানে ছেলেরা, আমি জানি না মানে সেটা মানে আমাদের মানে আমি স্পেসিফাই করে আমার নিজের নামে বলতে চাই, সেটা হচ্ছে ছোটবেলায় ওই গরুর মাংসকে যে খুন্তি বলে না, খুন্তির মধ্যে দিয়ে ওই টারজান দেখতাম তখন। টারজান হচ্ছে জঙ্গলের মধ্যে পোড়া মাংস খেত, তো ওরকম ওরকম কোনো এক্সপেরিমেন্ট করার না, অভ্যাস ছিল আমরা কিনা? ওই যে ঢোল বানাতাম হ্যাঁ ফেসা দিয়ে, হ্যাঁ। সুন্দর করে এটা শুকিয়ে তারপর ঢোল বানাতাম। ওটা ওইটা অনেক জোস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে নায়িকা নায়িকা পরিমণি, তার অলওয়েজ আমরা যখন ফেসবুকে দেখি সুন্দর করে সাজগোজ করে থাকে না, মানুষের। আমাকে অনেক র দেখা যায়। না, তারপরও বেশিরভাগ হয় না সময় যে অনেক র দেখা যায়, তারপর অনেক মানে 4-5 বছর ধরে তো তাই দেখা যায়। আচ্ছা, 4-5 বছর ধরে দেখলেও মানুষ কিন্তু পরিমণিকে দেখে যে ঈদের জন্য স্পেশাল যে সাজের ব্যাপারটা থাকে, যে ঈদের দিন আমরা সাজবো, মনে করো আজকের এই সাজ, এই সাজের পেছনে তো অনেক কিছু চিন্তা করার কিছু নাই, বাট সিম্পলিসিটিটা বেশি থাকে। বাট হয় না যে মানুষ দেখে ফেলে বিভিন্নভাবে, একটা ক্যারেক্টারে দেখে, একটা ব্রাইডাল শ্যুটে দেখে, একটা ডিফারেন্ট ম্যাগাজিনের কাভারের শ্যুটে দেখে, বাট নিজেকে উপস্থাপন করার জন্য ঈদের জন্য কি করো? আমি সেটা আসলে কি হয়? নিজের জন্য কখনো কাপড় কিনি না।
কিন্তু নতুন কাপড় পরাই হয়, কারণ প্রচুর নতুন কাপড় থাকে, তো এটা কোনো একটা দিয়ে চলে যায়। এবার যেটা হয়েছে যে না সেগুলো তো স্পন্সর, নিজের জন্য হয় না? না, আমার জীবনে কোনো স্পন্সরের কাপড় আমি পরি নাই। ওকে, না স্পন্সর মিন্স হচ্ছে যে কোনো স্পন্সর না, সেটা গিফট করে কেউ। তো গিফট সারা জীবন আমি আমার নানু ভাইয়ের দেয়া কাপড়ই পরে এসেছি। এখন অবধি আমার কাছে মনে হয় আরো অনেকগুলো কাপড় আছে, আরো 4-5 বছর চলে যাবে। কিন্তু ঈদের দুটা আমি ঈদ জাস্ট খালি মিলিয়ে। ঈদের একটা মানে ঈদের ড্রেসটা কেন তুমি এটা পরো, মনে করো আমি তুমি এই আমার ড্রেসটা, হয় না, মানে নিজের জন্য কিনবো যে মনে হয় যে হ্যাঁ। এটা পছন্দ হয়েছে, আচ্ছা এটা অমুকের জন্য, এটা অমুকের জন্য। তো আমি সবার জন্য কিনি, কিন্তু নিজের জন্য কখনোই কেনা হয় না। আর এবার বাচ্চার জন্য ঈদের হ্যাঁ, বাচ্চার জন্য টেনশনটা কি হয়তো চুরি থাকে? করেছি, বডি ড্রেস গিফট করেছি ওদেরকে। এটাই, এটাও তো একটা স্পন্সরের ড্রেস পড়লো, না, এটা তো ওর নিজের কোম্পানি নিজের না। বিজনেস। হ্যাঁ, সো নিজের হ্যাঁ, এবং আমি যাদেরকে এবার গিফট করেছি সব হচ্ছে বডি ড্রেস। মানে একজন কি ডাইরেক্টর, একজন মানে ফাউন্ডার চেয়ারম্যান এরকম কিছু, একদমই। মানে যেহেতু একটা লিমিটেড কোম্পানি নিশ্চয়ই এরকম কিছু একটা থাকবে যে পরিমণি না, চেয়ারম্যান, এবার তো একজন হিউজ এমডি। রকমের আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু আমরা চিন্তা করেছি যে একটা শোরুম আউটলেট করার জন্য। তো ওখানে তো প্রচুর জিনিসপত্র জমে গেছে, আমি সময় দিতে পারছি না। কারণ আমি জানি, আমি খুবই অল্প দিনে যেটা দেখেছি যে পরিমণি এটা মানে একদম রিসেন্টলি শুরু করে এবং সত্যি, প্রথম কয়েকদিন 1-2 মাসের মধ্যে তার যে সেল সেই জায়গা থেকে এবং আমার প্রথম যে মাথায় এসেছিল যাদের জন্য প্ল্যান করে করা বডিটা, যে যারা প্রেগনেন্ট বা যারা হ্যাঁ, মা এবং বাচ্চাদের জন্য। মা বাচ্চাদের জন্য, সো ওই জায়গা এই কনসেপ্টটা কেন মাথায় এলো? কারণ আমি সাফার করেছিলাম প্রেগনেন্সির সময়, আমি আমার নিজের জন্য কাপড় পাইনি, বাচ্চাদের জন্য ঠিকঠাক মতো জুতা থেকে শুরু করে কোথায় ফিডারের লিকুইডটা কোথায় পাওয়া যায়, যেটা দিয়ে ধরো না ফিডার, ধরো বাচ্চাদের খাবারের জিনিসগুলো আমি মানে মানে এনিথিং, মানে কি দিয়ে ধোবো, কি করব, কোথায় পাওয়া যায়, এটা তুমি এটা যে কোনো কিছু দিয়ে র্যান্ডম জিনিসপত্র দিয়ে তুমি ইউজ করতে পারবা না। বাচ্চাদের সব কিছু আলাদা হয়, স্পেশাল হয়। এই জিনিসগুলো আমি কোত্থেকে পিক করবো, তখন আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আচ্ছা, এখন তুমি যদি ধরো যে আমি 6 মাসের বাচ্চাকে বা নিউবর্ন বেবিকে কোথায় শোয়াবো, এর জন্য একটা পিলো খুঁজতে হবে। তো র্যান্ডামলি কি হয় যে আমরা একটা বিড়া যেটাকে বলি, একটা মানে সুতির কাপড়, ওটাকে গোল করে তারপরে শোয়ানো হয়। তো আমি এগুলো নিয়ে খুব সাফার করেছি, কারণ আমার বাসার মধ্যে কোনো মুরব্বি নাই। আমি একটা কাপড় কেমনে ভাই এটা পেঁচাবো, আমি ইউটিউব দেখতেছি, আমি লার্ন করতেছি যে কেমনি এই জিনিসগুলো হয়, আমি প্রচুর আর্টিকেল পড়তেছি, প্রচুর পড়াশোনা করতেছি মাদারহুডের উপরে। তো আমি কিভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করব, তো আমি তো পারতেছি না। আমার মনে হয়েছে যে আমি যে সাফারটা করতেছি, বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যে পরিমণির মতো বাসার মধ্যে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, ও একাই ওর মানে জীবনটাকে চালাচ্ছে। তো ও একটা বাচ্চাকে কেমনে সামলাবে, ও কার কাছ থেকে শিখবে, কি করবে। কিন্তু হয় না যে এটা তো মানে তুমি চিন্তা করতেছো, কিন্তু এটা সোর্সিং করা প্রত্যেকটা জিনিস, যেটা মানে সোর্সিং করে প্রত্যেকটা জিনিস বের করা, এই জিনিসগুলো তো অনেক কষ্টসাধ্য, তাই না? মানে প্রচুর হ্যাঁ, সময় কিন্তু আমি যখন একদম 3 মাস মানে 4 মাসে যখন আমার সেকেন্ড টার্মসটা চলে, তখন থেকে আমার মনে হলো যে আমার স্পেশাল কাপড় দরকার। তখন বেবি বাম শো করতেছে আমার, তো দেন মনে হলো যে আমার একটু আরামের কাপড় দরকার, তো আমি কোথায় কিনবো। আমি জাস্ট কাপড়ের জন্য বের হইলাম যে আমি শপিং করতে যাব। হঠাৎ করে মনে হচ্ছে আমি কই যাব, কোন দোকানে যাব, কোন দোকানে পাওয়া যায়। দেন আমার মনে হলো আমি ঘুরতেছি কোথাও পাওয়া যাচ্ছে না। তো দেন 2-1টা দোকানে আমি খুঁজে পেলাম, তাও হচ্ছে খুব লিমিটেড জিনিসপত্র, যে আমি যেভাবে একটু ফ্যাশনেবল চাই, ঘরের মধ্যে একটু আরাম চাই, বাইরে গেলে কোন কাপড়টা পরতে পারি, কোনো ধরনের ধরো একটাই কাপড়, সেটা হচ্ছে মেক্সি টাইপের, বা আমরা মেক্সি দেখে আসছি। তো ওইখান থেকে মনে হলো যে একটু ফ্যাশনেবল ড্রেস পরতে চাই, কিন্তু প্রেগন্যান্ট, ও কি করবে। ওইখান থেকে আসলে বিষয়টা মাথায় আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নামটা খুব পছন্দ হয়েছে, খুবই আমার মনে হয় যে এটা মানে এত অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম। তো এটা আসলে এটা মাথা থেকে কিভাবে এলো নামটা? একদম নিজের থেকে। আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম, তো নিজের শরীরটাকে বদলে যাওয়ার বিষয়টা যে আমার সেটা একদমই, আমি একদম নিজেকে যখন দেখি যে বেবি বামটা আমার নিজের চোখের সামনে, সো একটা বডির মধ্যে আর একটা তোমার জীবন তৈরি হচ্ছে, একটা বডি তৈরি হচ্ছে, এই ইমোশনটা, এই ম্যাজিকটা আমার মধ্যে তখন একটা কাজ করলো যে নাম হবেই আসলে বডি হবে। হ্যাঁ, ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। এবং আমার মনে হয় যে সিনেমার যে যতদিনের ক্যারিয়ার, তার মধ্যে যতগুলো কাজ করেছো মানুষের মানে মন জয় করে, এবং এই যে সোশ্যাল মিডিয়ায় পরিমণি এত
মানে পপুলার, এত বেশি মানুষ তোমাকে পছন্দ করে এবং তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং এই যে সোশ্যাল মিডিয়ার আজকে আমাদের মানে ভালো মন্দ সব কিছুতে আছে, সো মানে কোন জিনিসটা প্রথম তোমাকে মনে হলো যে এটা আসলে সোশ্যাল মিডিয়া আমার অ্যাক্টিভ হওয়া উচিত? তারপরে আবার প্রশ্নটা করব হচ্ছে যে কখন মনে হলো যে এটা আসলে বন্ধ করে দেওয়া উচিত? বন্ধ করব, বন্ধটা পরে, আগে শুনি যে কোথায় মনে হলো যে আমি এটা অ্যাক্টিভ দিয়ে থাকি। শুরু করি। আমার কখনো মনে হয় না যে আমি বন্ধ করব, কারণ আমি হ্যাঁ। অফ যাওয়া মানুষ না, আমি মোটেও দমে যাওয়া মানুষ না। আমার খালি মনে হয় এটাকে সংশোধন করতে হবে। যে জিনিসে মানুষ আমাকে আটকাতে চায় সেই জিনিসটা নিয়ে আমি ফাইট করব, অথবা আমি স্কিপ করব। তো যেটা মনে হয় খুবই ফালতু জিনিস, সেটা নিয়ে আমার ফাইট করা উচিত না, এনার্জি নষ্ট হবে, দেন আমি স্কিপ করি। আর না হলে মনে হয় এটা সংশোধন করা উচিত, আমার ঠিকঠাক মতো ভয়েস আমার এখানে আমার কথা বলা উচিত, দেন আমি কথা বলি। আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ চোখের আড়াল মানে মনের আড়াল, অ্যান্ড দেন আমি আসলে মানুষের ভালোবাসাটা খুব কাছ থেকে দেখতে চাই। আমি মানুষের কমেন্ট পড়তে অনেক মজা লাগে, সেটা আমার আমার মনে হয় যে তুমি ধরো একটা সিনেমা তোমার রিলিজ হলো, তুমি যেভাবে হলে যে রেসপন্সটা পাও, তুমি কখনোই এটা ঘরে বসে তুমি ফিল করতে পারবে না যে একটা দর্শক মানে তোমাকে কি ফিল করতেছে। বা তুমি যখন বড় পর্দা একটা সিনেমা দেখো, তুমি একটা হলের মধ্যে বসে যেভাবে এনজয় করো, ঠিক ঘরের মধ্যে বসে বসে নেটফ্লিক্সে ওই মজাটা মানে ওই ডিফারেন্ট, তুমি নিশ্চয়ই বুঝতে পারো ব্যাপারটা একদমই আলাদা। তো আমার মনে হয়েছে যে আমি সব রকম ভাবেই আসলে সবার সাথে কানেক্ট থাকতে চাই। না, কিন্তু হয় না যে এটার মধ্যে তো ভালো মন্দ আছে, এবং আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই কোনো ব্যাপারে তুমিও বিরক্ত হও, মানে মানুষ তো মানে প্রচুর মানে বিরক্ত হও, এবং ব্যাক অফ মাইন্ডে অনেক সময় এটা দ্বারা মানে মানে হয় না রাতের বেলা মেজাজ খারাপ হয়ে যায় যে এটা কেন হলো, আবার মাঝে মন মাঝে খারাপ হয়, মেজাজ খারাপ হয়। মানে প্রথম কোন জিনিসটা মেজাজ খারাপ করছিল তোমাকে? হেড কমেন্টগুলো দেখো, একটা মানুষ চেনেও না জানেও না, দেন আমি Unnecessary বলে দিল। হ্যাঁ আইডিতে গেলাম, শুকতারা হ্যাঁ, মানে রাতের পাখি, মানে জানি না তো, ও তো নিজেরই আইডেন্টিটি নাই। তো নিশ্চয়ই তুমি তোমার একটা আইডেন্টিটি তুমি ক্যারি করো, তুমি আর আরেকজনকে একটা ফালতু কথা বলতে পারবা না। তুমি আগে নিজেকে নিজের কাছে আটকা যাবা যে তুমি আরেকজনকে কিভাবে একটা কিছু খারাপ তো এদেরকে আসলে বলার কি আছে, মানে এরা কি মানে ওদের এদের কিছু থামবে বলার কবে? নেই। আমার মনে হয় লাইফে ফোকাস করা উচিত, লাইফলেস যেই ব্যাপারটা ওইটা কাটায় ওদেরকে আমি দোয়া করি, ভাই তোমরা জিন্দেগি বাঁচো আর কি, অন্যজনকেও বাঁচতে দাও, নিজেও বাঁচো, জীবন অনেক সুন্দর উপভোগ করো। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খারাপ কিছুর বা অনেক ভালো কিছু করার জন্য একসাথে যদি সবাই মিলে চেয়ার আপ করে অনেক কিছু হয়, কিন্তু যেমন আমরা রিসেন্টলি একবার একটা ঘটনা দেখলাম যে এই যে 5 বছরের একটা বাচ্চাকে সবাই কথা বললে আসলে অনেক কথা অনেক বললে অনেক সুন্দর কিছু করে হয়, ফল সো পাওয়া পজিটিভ যায়। নেগেটিভ সবকিছুই আছে। তো এই পজিটিভগুলোকে তো আমরা নিতে পারলে তো নিলাম, আর না নিতে পারলে তো এই যে তুমি আমাদেরই যে- ব্যর্থতা। আমাদের ব্যর্থতা এই করবে। সিনেমার ক্ষেত্রে চলে যেতে চাই, মানে গোলাপ, এবং এখন এখানে হচ্ছে আমি তো আর তোমার নায়িকা না, আমি হচ্ছে একজন হোস্ট। আমি তোমাকে জিজ্ঞেস করব গোলাপের কি খবর, এবং আজকে পরিমণি যেই দেখো আমি শাড়িটা পরে যে এসেছে, শাড়িটা পরেছি, yes, হ্যাঁ, এটা দিয়ে শুরু করি। তো আমি এটা না, যেদিন থেকে তোমার সাথে আমি সিনেমাটা নিয়ে সাইন করলাম এবং আমরা স্ক্রিপ্ট নিয়ে বসলাম, প্ল্যান করলাম যে আমাদের সিনেমাটা হচ্ছে, এবং সুন্দর করে একটা আমি একটা জার্নির মধ্যে দিয়ে গেলাম যে আমি প্রত্যেকটা যতগুলো প্রমোশনে আমি যাব সবসময় আমি গোলাপ সাইন দেওয়া কিছু একটা পরবো, সেটা শাড়ি হোক, মানে আমি বেশিরভাগ সময় শাড়ি পরি, শাড়ি হোক অথবা অন্য কোনো ড্রেস হোক, গোলাপটা থাকতে হবে। আমি এটাকে এনশিওর করেছি, মানে তুমি এখন বিশ্বাস করো মানে আমার গোলাপের বাসার প্রমোশনে মধ্যে। না আজকে? হ্যাঁ হ্যাঁ, ঈদের। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলো। 200 রকমের ধরো জামা কাপড় আছে যেগুলো আমি গোলাপ দিয়ে প্রিন্ট করাইছি। আচ্ছা, গোলাপ নিয়ে এত এক্সপেকটেশন কেন? আমি জানি না, আমার মনে হয় তোমার আমার এই সিনেমাটা একটু ঠিকঠাক মতো আসা উচিত। কারণ গল্পটা আমার কাছে মনে হয় যে এটা হ্যাঁ। মানে একটা অসাধারণ গল্প, এবং মানে দর্শকের যে তোমাকেও হঠাৎ করে ডিফারেন্ট ওয়েতে মানুষ দেখেছে, দেখবে এবং- আমাকেও দেখেছে, কিন্তু হ্যাঁ। তোমাকে আমাকে একসাথে কখনো দেখেনি। একসাথে দেখেনি, হ্যাঁ। আমাদের প্রথম কাজ, এবং আমরা দুজনের ক্যারিয়ার হচ্ছে প্রায় এক যুগের উপরে, রাইট? তো এত বছর এক্সপিরিয়েন্স থেকে এখন ম্যাচিউর হয়ে একটা কাজ করতেছি দুজন মিলে, সেটা যদি ব্লাস না করে কিভাবে হবে না। হবে এখন বলো? এই যে মনে করো এই গোলাপের সাথে আরেকটু রিলেট করি, এই যে এখন মানে যেই কাজগুলোই হচ্ছে অনেক প্ল্যানিং করে হচ্ছে, এবং মানে দেখো তুমিও কিন্তু চাইলে এখন যে কোনো ছবি করছো না, 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 না। আমিও যে কোনো চাইলে কোনোভাবেই ছবি করছি না। এই যে এত সিরিয়াসনেস,
এই সিরিয়াসনেস হতে হতে একটা খারাপ দিকও হয়েছে। খারাপ দিকটা হচ্ছে আমাদের ছবিগুলো ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আগে কিন্তু একটা সময় শুক্রবারে রিলিজ হতো ছবি এবং আমরা প্রতিদিন শুক্রবারের মানে ওয়েট করতাম যে আজকে এই ছবিটা কোন হলে, মানে কতগুলো হলে, ওই ছবিটা কতগুলো হলে, এবং 52টা উইক মানে বছরে, কিন্তু ছবি এখন শুধু ঈদ কেন্দ্রিক। তো আমার মনে হয় এটা শুধু ব্যবসাকে মাথায় রেখে হয় যে ঈদের সময় একটা ভালো বিজনেস পাওয়া যায় বলে, এটা নগদ ক্যাশ টাকা পাওয়া যায় বলে আসলে সবাই এখানেই লগ্নি করতে চায় এবং তাকেই লগ্নি করে বা তাদেরকেই লগ্নি করে যেখানে একদম শিওর শট একটা ক্যাশ। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, হল মালিকদের মানে পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো। হ্যাঁ, ওইখান থেকেই বলছি যে ধরো এটা সাময়িক তো না, একটা সিনেমা তো অনেক বড় একটা ক্যানভাস, সিনেমা ব্যাপারটাই অনেক, তো ঈদ কেন্দ্রিক কেন হবে? আমরা মনে হয় এখান থেকে খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে যাব এবং এটা থেকে বেরিয়ে আসবো মানে ইনশাআল্লাহ। এটা করণীয় কি আসলে? আমরা তো চাই না যে করণীয় কিছুই না, করণীয় হচ্ছে ধরো নিজের কাজের উপর ফোকাস করা এবং নিজেকে প্রমাণ করা যে না, এটা শুধু আমি তো বলি যে যারা আসলে এই যে ঈদের আর্টিস্ট হয়ে গেছে তাদেরকে একটু ঈদ অফ করে একটু কাজ করা উচিত, তাহলে ব্যাপারটা জমবে। আচ্ছা, এখন মানে ছবির গল্পের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমি আবার একটু গোলাপে ফিরে আসি, মানে আমাদের ছবিটার যে প্ল্যানিং, সেই জায়গা থেকে আমরা যখন তখন ছবি রিলিজ করতে চাই, সেটা হচ্ছে যে মানে অকেশন খুঁজে বের করতে চাই। আমাদের দেশে অনেক বেশি অকেশন আছে। আমার মনে হয় অকেশনটা শুক্রবারই হওয়া উচিত। হ্যাঁ, শুক্রবারে হওয়া উচিত এবং তাহলে অনেক দর্শক দেখবে। সো এছাড়া মানে আর যে প্রজেক্টগুলো করছে সেইগুলোর ক্ষেত্রে মানে কি কি জিনিস দেখবে পরিমণি? প্রথমত গল্প, তারপর হচ্ছে টিম হেড মানে ডিরেক্টর। এটা তো খুব কমন। অন্য কি আছে মানে নতুনত্ব কিছু বলো যে গল্পটা। এবং আমি জিজ্ঞেস করলাম যে নিশ্চয়ই সম্মানী, বলছে না আমি সম্মানী নিয়ে কথা বল, মানে কোনো বদার না, আমি হচ্ছে গল্পটা নিয়ে। না, ডেফিনেটলি সম্মান ইজ ফ্যাক্ট। না ওইটা তো তোমার মানে এছাড়া হয় না যে এক্সট্রা অর্ডিনারি কি মানে কি চাই আমরা আসলে? এক্সট্রা অর্ডিনারি বলতে একজন আর্টিস্ট আর কিছুই চায় না, আমার মনে হয় এগুলাই অনেক গল্প। না, আমার মনে হয় না যে সম্মানী পরিমণি ঠিকঠাক মতোই পায় না, কখনো কখনো তো আসলে এটা ফ্যাক্ট করে না। দেখো আমরা অনেক কিছু, কিন্তু শুধু আমি না, অনেকেই আছে যে আমরা অনেক কিছু ছেড়ে দিই। হ্যাঁ, যে একটা ভালো কাজ হোক, এরকম বহুত কিন্তু রেকর্ড আছে মানে ইন্ডাস্ট্রিতে। আমার যেটা আমি দেখেছি যে পরিমণি খুব বেশি মানে ফিল্মের প্রতি অনেক ডেডিকেশন এবং ফিল্মের পোকা একজন মানুষ, এবং মানে খুব বেশি বিজ্ঞাপন, খুব বেশি ফটোশ্যুট বা মানে কোনো ওটিটি ওইভাবে কিন্তু করা হয়নি। বাট আমাদের দেশে তো এখনো অনেক কিছু হচ্ছে। সো সেই জায়গা থেকে মানে হয় না যে অন্য কাজ করার ক্ষেত্রে ইয়েটা কি, মানে প্ল্যানিংটা কি, মানে ওটিটির বড় বড় কাজগুলো সেগুলোর ক্ষেত্রে? আমি তো ওটিটি তো করেছো? করলাম, হ্যাঁ, এটা তো বেশ সুন্দর একটা সাড়া পেয়েছি। বিজ্ঞাপন যেগুলো করেছি সবগুলো A1 ছিল। হ্যাঁ, আর কি করবো, আমার করার কিছু নাই, বাকি নাই কিছু। না বাকি নাই, কিন্তু তারপরেও ঘুরে ফিরে মানে সিনেমার প্রতি যে ডেডিকেশন এবং সিনেমার প্রতি আমার মনে হয় অন্য 10টা কাজ বাদ দিয়ে যদি কেউ ভালো একটা সিনেমার জন্য ডাকে, সেটা পরিমণি ওই দিকেই যাবে। ডেফিনেটলি আমি আসলে কাজটা করতে চাই, কাজে ফোকাস দিতে চাই। এখন ধরো শুধু আমি একা আসলে এফোর্টটা দিলে তো হবে না, পুরো টিমেরও এফোর্টটা লাগবে। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। আমরা সিনেমার গল্প অনেক করলাম, এবং আমরা যে ঈদের গল্পে যদি ফিরে যেতে চাই, তো ঈদের মানে স্পেশাল কোন সিনেমাটা দেখতে চায় পরিমণি? ঈদের সিনেমা তো মনে হয় সবগুলো স্পেশাল, কিন্তু কেন জানি যে তুমি আগেই বললা যে ঈদের সময় কেন এরকম একটা কম্পিটিশন চলে আসে যে সবাই ঈদেই সিনেমা রিলিজ করবে। যাই হোক, আমি চাই সবগুলো সিনেমাই আসলে ঈদে ভালো করুক, হিট হোক, ভালো ব্যবসা করুক, সবাই নাম করুক, অ্যাক্টিংয়ের প্রশংসা হোক, দেখা যাক, তাহলে ইন্ডাস্ট্রি ভালো বলো, এটাই, আর কিছু চাওয়ার নেই। মানে ইন্ডাস্ট্রির মানে অনেক কিছু হচ্ছে, ভালো মন্দ খারাপ হচ্ছে, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে, তো মানে কেন পরিমণি শিল্পী সমিতির নেতৃত্বে নেই? আমি তো আমার একটা কাজ না। হ্যাঁ, না মানে সেটা হচ্ছে তুমি তো চলচ্চিত্রকে ভালোবাসো এবং চলচ্চিত্রের প্রতি যে তোমার ডেডিকেশন, এবং চলচ্চিত্রের তুমি এমন বড় একটা নাম, সো সেই জায়গা থেকে তো অবশ্যই নেতৃত্বে থাকা উচিত না তোমার? আমি আরেকটু ঠিকঠাক হই, আমার মনে হয় দায়িত্বটা অনেক ভারী, খুব মানে মানে আমরা কথা বলার সময় শুরু করেছিলাম যে খুব ইনফর্মাল গল্প করব, কিন্তু তোমারটা হচ্ছে ইনফর্মাল না, আমার মনে হচ্ছে না, আমি রিয়েল কথা বলতেছি আমাকে নিয়ে, সত্যি মানে আমার মনে হয় যে এটা অনেক বড় দায়িত্ব, ওই গুরু দায়িত্ব নেওয়ার জন্য আমাকে একটু ম্যাচিউর হতে হবে। আমি মনে হয় এই মুহূর্তে আমি আসলে সম্ভব না।
বাট ভোট তো যাওয়া মানে আমি যেতে দেখেছি ভোট হ্যাঁ, দিতে ভোটে তো যাইতে এবং হয়, কি খুব করবো। এনজয় করে এবং সেটা হচ্ছে সারাদিন ব্যাপী একটা পিকনিকের মতো আমেজ থাকে। এই যে গেট টুগেদার, এই গেট টুগেদারগুলো তো অনেক সময় আমরা চাই যে এরকম একটা গেট টুগেদার হোক, বাট দেশের বাহিরের যে ইন্ডাস্ট্রি আর আমাদের দেশের ইন্ডাস্ট্রি ডেফিনেটলি মানে পরিমণি কলকাতাতেও কাজ করেছে, দেশের বাইরে অনেক জায়গায় যাওয়া হয়েছে। পার্থক্যটা কি, মানে কি মনে হয়, মানে আমাদের কোথায় গ্যাপ আছে বা নাকি আমরা ওদের থেকে এগিয়ে আছি? এগিয়ে আছি ইমোশনাল একটু আমরা, ওরা একটু বেশি প্রফেশনাল, মানে একদম স্ট্রং বিষয়টাতে ডেডিকেটেড, আমরা একটু বেশি ইমোশনাল। শুটিং করতে গিয়ে মানে খুব বেশি মানে খারাপ ঘটনা কি ঘটেছে? খারাপ ঘটনা, খারাপ মানে যে পুরো আনএক্সপেক্টেড, মানে এটা কেন এরকম হবে শুটিং এ? অনেক কিছু তো ঘটেছে কিন্তু আমার মনে নাই, আমি ভুলে যাই তো। মানে নেগেটিভ কোনো কিছু আমি আসলে মাথায় রাখি না, আমি মেমোরিতে জমা রাখি না, আমি জাস্ট লিভ করে দিই জীবন থেকে। কারণ ওগুলো কোনো নেগেটিভ কোনো কিছু আমি আমার মধ্যে রাখলে আমি আসলে সামনের ভালো কিছু আমি খুঁজতে পারবো না, আমার মনে হয় আমি দমে যাই তখন। সো যা কিছু হয়েছে, যা কিছু হয় আমার সাথে সব ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে তো ছবিগুলোর ক্ষেত্রে যদি বলি আমরা, যে আমরা পরিমণিকে একদম কমার্শিয়াল মুভিতেও দেখছি, আবার একদম মানে আর্ট ফিল্ম বা প্যারালাল ছবিগুলো যেগুলো হচ্ছে। তো এখনকার যে ইন্ডাস্ট্রি যেই ট্রেন্ডটা শুরু হয়েছে, বা পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীব্যাপী যেরকম হচ্ছে, সেই জায়গা থেকে মানে কখনো কি বাধা মনে হয় যে কোনো কমার্শিয়াল ছবি ছাড়া করব না, বা কখনো মানে অফ ট্র্যাক ছবি ছাড়া করব না? না 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 না, আমার কখনোই কোনো কিছু ওরকম লাগে না। যে দেখো আমি আমি যখন আমার একদম প্রেগনেন্সির পরে পরে বাবু যখন কেবল অনেক ছোট, তখন আমার কাছে একটা কাজ আসলো, যেটা হইচইয়ের রঙিলা কিতাব। তখন বাবু এত ছোট, 3 মাস 3.5 মাস বয়স ওর। তো আমার তখন মাথায় আকাশ ভেঙে পড়লো যে ওনারা আমাকে কিভাবে এই কাজটার জন্য আমাকে মাথায় রাখলো, এটা কি কোনো কাজ হলো? আমি কিভাবে এত ছোট বাচ্চা নিয়ে শুটিং করব? আমি খুবই শকড, এটা কেন আমাকে নক করলো, আমি খুবই মানে দুঃখই পেলাম এরকম একটা বিষয়, যে এত ছোট বাচ্চা নিয়ে আমি কাজ করবো, এটা ওদের মাথায় কিভাবে আসলো? ওরা খুব মানে হয় না যে খুব দুঃখ হলো ব্যাপারটা এরকম। আমি ওদের সাথে কথা বললাম। একটা বছর আমার জন্য ওয়েট করলো প্রজেক্টটার জন্য। এই একটা বছর অনেক আর্টিস্ট চেঞ্জ হয়ে গেল, আমার মেইন কোয়ার্টিস্টও চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমাকে ওরা চেঞ্জ করলো না, আমাকে মাথায় রেখে দিল। অ্যান্ড দেন আমি একটা বছর 13 মাস পরে যে এই কাজটা করলাম, অ্যান্ড হিউজ প্রশংসা পেলাম সবার কাছ থেকে। তো ধরো কোনো কিছুর জন্য তুমি যখন কাজকে ভালোবাসো, সে তোমার যে কোনো উপায়ে তোমার কাছে চলে আসবে। সে তুমি হও মোটা, হও চিকন, হোক বয়স, হোক অল্প বয়স, কিন্তু তুমি যখন কাজের উপরে ফোকাস থাকবা, ঘুরে ফিরে ওই কাজটাই তোমার কাছে আসবে, এবং তুমি ওইটার অপশন, তোমার বাইরে অন্য কোনো অপশন থাকবে না। আমার শুধু ওই সময় মনে হয়েছে যে মাতৃত্ব কোনো বাধা হতে পারে না কোনো আর্টিস্টের কাছে। এবং এখন আমার মনে হয় যে ধরো বয়সও কোনো রকম কোনো ফ্যাক্ট না। আমার কাছে খালি মনে হচ্ছে যে এই মুহূর্তে যে আমার সেকেন্ড ইনিংস এখনও আমি শুরু করিনি, এখন আমি অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি ধরো কাজের উপরে অনেক বেশি ফোকাসড একটা মানুষ। আমি এখন কিছু করলে ওইটা ডেফিনেটলি ভালো হবে, আমি একদম নিজের থেকে গ্যারান্টি নিজেকে দেই। মানে এই যে ভক্ত, আমি এত বুঝে শুনে কাজ ভক্ত, করতে পারি। মানে পরিমণির মানে ফেসবুক যদি আমরা দেখি, বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার মানে বেষ্টিত একটি সোশ্যাল মিডিয়া, আমাদের 16 মিলিয়ন। সো এই যে এত 16 মিলিয়ন ফলোয়ারের এদের মধ্যে আসলে এই যে ভক্ত, মানে সবচেয়ে মানে কোন সারপ্রাইজ ভক্ত দিয়েছে? মানে হয় না যে কোনো ভক্তের সাথে দেখা হয়ে গেছে বা কোনো কিছু করেছে, না এরকম কখনো হয় নাই, বা কোনো কিছু সামনাসামনি এসে এমন কোনো কিছু পড়েছে ওটাকে নিয়ে মনে হচ্ছে যে না, ওর চাওয়া পাওয়াটাকে পূরণ করার জন্য হলো আমার আরো এক্সট্রিম কোনো কিছু করতে হবে? না, কিন্তু সামনাসামনি যেগুলো আমি দেখেছি খুব পাগল ভক্ত দেখেছি, এবং আমাকে অনেকে স্কেয়ার্ড করে দিচ্ছিল তখন, যে হাত কেটে ফেলার এরকম। না ওইগুলো না, মানে আমার কথা ছবিগুলো না, মানে হয় না যে কাজের সামনাসামনি যারা বিশ্বাস করো ওনার অনেক ম্যাচিউরড ভক্ত হয়, যে লাইক কাজের প্রশংসা এমন করে একটা সিন, যে আপনি এইভাবে ওই সময় এই সিনটা, মানে হয় না তুমি একটা সিনের মধ্যে একটা ছোট একটা এক্সপ্রেশন ও ওইটাকে ধরিয়ে দেয়। তো আমার মনে হয় এত নিখুঁতভাবে আমাকে দেখে, এত নিখুঁতভাবে কেউ অ্যাক্টিং ফলো করতে পারে, আমার মনে হয় তখন যে না, একটা পলকের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মোমেন্টের জন্য ফাঁকি দেওয়া যাবে না কাজে।
প্রত্যেকটা মোমেন্টে তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি ক্যারেক্টারটার মধ্যে আছো। পরি নিজেকে কি এভাবে জাজ করে যেভাবে ভক্তরা করে? এখন করি, হ্যাঁ, আমার মানে মনে হয় স্বপ্নজালের পর থেকে আসলে আমি করি। এটা ট্রু, সবাই কাজেও প্রমাণ পেয়েছে সেটা। করতে হয়, কারণ আমরা যখন শুটিং শুরু করতে চেয়েছিলাম গোলাপের, তখন আমাকে মানে পরি বলেছিল যে আমাকে 1 মাস সময় দেয়া হোক, হ্যাঁ। সেটার জন্য যে আমি একটু ওয়েটটা কমাতে চাই। সত্যি বাট আমার মনে হয় যে পরি এখন পরিপক্ক। সো মানে পরিমণিকে অনেক 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 বেশি থ্যাংক ইউ এই প্রোগ্রামে আসার জন্য, এবং আমার কাছে মনে হয় যে আজকে আমিও অনেক গ্ল্যাড, তোমাকে অনেক থ্যাংক ইউ যে তোমার তোমার নায়িকাদের লিস্টে আমি আছি। অবশ্যই মানে তুমি আমার নায়িকাদের একদমই মানে ফ্রন্ট লাইনে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ভক্তদের কথা বলছিলাম, সেই ভক্তদের মধ্যে মানে 16 কোটি মানুষের মধ্যে যখন এরা তো আবার টিভিও দেখবে, যখন বলবো যে এখানে নীরব ভাইয়ের নায়িকার এপিসোডে কেন পরিমণি নাই, তো এরা আবার আমার বিরুদ্ধে চলে যাবে। সো আমি সেটা চিন্তা করি যে তারা না না, আমার বিরুদ্ধে আমার না যায়। যারা আসলে ভক্ত তারা অনেক সোবার, তারা কোনো মানে কোনো সোশ্যাল কোনো ফাইটের মধ্যে তারা নাই, একে ওকে নিয়ে কোনো রকম খোঁচাখুচি করে না। ওরা সবসময় ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করে। সেটা আমার ভক্ত হয়ে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তোমার ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করবে, এটাই আসলে ওদের ধারণা। আমি এটা বিশ্বাস করি personally। একদমই তাই, এবং আমার মনে হয় যে তোমার ভক্তরা তোমার মতোই এত বেশি ডাউন টু আর্থ এবং এত বেশি ভালো হোক, সুন্দর করে বুঝুক, এবং এই কারণেই হয়তো তোমাকে এত নিঃস্বার্থভাবে মানুষ ভালোবাসে। সো মানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমার জন্য ছোট্ট একটা গিফট এই হিরন ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে দিয়ে আমরা বিদায় নিব। এটা হচ্ছে এটা কি জিনিস? হিরন ওয়াটার পিউরিফায়ার, Oh my god, এবং এটা তোমার জন্য। wow, এটা এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস নায়কের নায়িকা। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে নিয়ে আসবো আপনার আরেক পছন্দের নায়িকা কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার।